চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দর্শক, আমাদের রাজনৈতিক যে অবস্থা এবং সেই অবস্থা সংকটাপন্ন, সেই সংকট থেকে যেন আমরা উত্তরণই পাচ্ছি না। রাজনীতিতে নানান ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা গতকালও দেখতে পেলাম আসলে দুজন আসামি খুলনার আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থাও সংকটাপন্ন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। সেই সকল অবস্থা নিয়ে আসলে নির্বাচন কিন্তু একটি শঙ্কায় পড়ে যায়, কারণ যেই ঘটনাই এখন ঘটে না কেন রাজনীতিতে সব কিছুর প্রভাব কিন্তু নির্বাচনের উপর পড়ে এবং তার মধ্য থেকে মানুষের মনে একটা সংকট তৈরি হয় যে আমরা এই এত কিছুর মাঝখান দিয়ে আসলে নির্বাচনের দিকে এগুচ্ছি কিনা। এই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ রাউন্ড টেবিলের আয়োজনে তিনজন অতিথি আছেন মাসুমুর রহমান খলিলি, সাংবাদিক ও কলামিস্ট, স্বাগতম আপনাকে। আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকেও স্বাগতম। এবং আছেন আরও একজন সাংবাদিক মাসুদ করিম, আপনাকেও স্বাগতম। তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে মাসুমুর রহমান খলিলিকে দিয়ে শুরু করবো। এই যে আমাদের রাজনীতির অবস্থা, যেটির কথা বলছিলাম যে আমরা বারবার বের হতে চাচ্ছি কিন্তু ঘুরপাক খাচ্ছি এর মাঝখানে, এ থেকে বের হব কিভাবে? প্রথম কথা হচ্ছে কি, নির্বাচনের কথা বললেন, একটা ঘটনা যেটা আদালতে হাজিরা দিতে যে দুজন খুন হলেন, তো এই ধরনের ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে ঘটে। এই দু একটা ঘটনার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। এরপরেও কথা হচ্ছে কি, এমনি সাধারণভাবে আমরা যেটা শুনি নির্বাচন কি হবে, এই প্রশ্নটা আসে। গত কিছুদিন ধরে কিন্তু এই প্রশ্নটা অনেকটাই চলে গিয়েছিল, কারণ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্য যারা আছেন এবং স্টেক হোল্ডার যারা, বিশেষ করে পলিটিক্যাল স্টেক হোল্ডার, সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে নির্বাচন কমিশনের সাথে আমরা কথাবার্তা বলে যেটা জানতে পারি সেটা হচ্ছে তারাও প্রস্তুতি নিচ্ছে। আরেকটা বড় বিষয় ছিল, একটা ব্যত্যয় ছিল, সেটা হচ্ছে গণভোট এবং সাধারণ নির্বাচন কখন কিভাবে হবে। কারণ এই ইস্যুতে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে এক ধরনের বিভক্তি আমরা দেখতে পাচ্ছিলাম, সেটারও কিন্তু মীমাংসা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমরা যেটা আশা করতে পারি, মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, কেউ কেউ 8 তারিখ বলে অথবা 12 তারিখ, এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সেখানে কি জামায়াত বা অন্যান্য সমমনা দলগুলো যে চাচ্ছিল না গণভোট নির্বাচনের দিনে হোক, তারা কি মেনে নিয়েছে? এখন তারা তো মেনে নিয়েছে বলেই মনে হচ্ছে, কারণ তাদের নির্বাচনের প্রস্তুতিতে এনসিপি তো সরাসরি বলছে যে তাদের কোনো আপত্তি নেই। আর জামাত এটা বলেন নাই যে একই দিন ইলেকশন হওয়ার কারণে তারা দাবি জানিয়েছে আগে ইলেকশন হতে হবে। জামাত তো কিছুদিন আগেও বললো যে নির্বাচনের সাথে যদি গণভোট হয় নির্বাচনের দিন জেনোসাইড হবে। না, জেনোসাইড হতে পারে এই বক্তব্যটা তাদের, যেহেতু তারা বলছিল যে আগে নির্বাচন হতে হবে। কিন্তু যদি একই দিন নির্বাচন হয়, তারা নির্বাচন বয়কট করবে, নির্বাচনে যাবে না, এমন কথা তো পরিষ্কারভাবে বলে নাই। আর তাদের আমরা যেটা দেখি, সারা দেশে 300 আসনে প্রাথমিকভাবে তারা মনোনয়ন দিয়েছে, তার মানে হচ্ছে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এবং এখনও পর্যন্ত তাদের কেন্দ্রীয় নেতা এবং মাঠ পর্যায়ের নেতা যারা আছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দিচ্ছে। ফলে এখনো এমন কথা বলার সময় আসে নাই, নির্বাচনটা অনিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, সামনের যে আরও কয়েকটা মাস সময় আছে, এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বললেন, উনি অসুস্থ, ওনার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, এটা দলের পক্ষ থেকেই বলা হয়েছে। এটা তো অবশ্যই 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একজন নেত্রী। স্বাভাবিকভাবেই ওনার জন্য যদি জীবন না শঙ্কার মতো কোনো কিছু ঘটে থাকে, তাহলে সেটা অবশ্যই একটা প্রভাব আছে। কিন্তু তার মানে যে নির্বাচন একেবারেই হবে না, এটা মনে হয় বলা যায় না। ওকে, আমরা জয়নাল আবেদিন শিশিরের কাছে শুনবো। আসলেই কি এখন নির্বাচনের সংকটটা কেটে গিয়েছে, নাকি ভূমিকম্প বা দেশনেত্রীর অসুস্থতা এবং নানান প্রাসঙ্গিক ব্যাপার আমাদের কাছে চলে আসছে, সেই জন্য আসলে নির্বাচনের কথাটা চাপা পড়ে যাচ্ছে? আসলে দেখেন, আমরা বাংলাদেশের সকল জনগণ, সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার এখন আমরা একটি নির্বাচনের দিকে আগাচ্ছি এবং নির্বাচনের জন্য খুবই আমরা উদ্গ্রীব। এবং কারো পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখনও দ্বিধার সংখ্যা আমরা এখন পর্যন্ত মনে করছি না। তবে হ্যাঁ, আমরা এর আগেও বলেছি যে সকল দল মোটামুটি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, ইনক্লুডিং বিএনপি সহ। এখন পরিস্থিতি এমন হয়েছে যে আপনার সকল দলের প্লেয়ার মাঠে চলে আসছে। ধরেন প্রত্যেক দলের 11 জন প্লেয়ার মাঠে চলে আসছে, বিএনপিরও 10 জন প্লেয়ার মাঠে চলে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আসার জন্য হয়তো বা বাঁশিটা হুইসেল দিতে একটু দেরি হচ্ছে। তো আমি মনে করি যদি উনি তফসিল ঘোষণার আগে চলে আসেন, এবং এটা বাংলাদেশের নির্বাচনের জন্য খুবই ভালো হবে এবং নির্বাচনের ওয়েদারটা অনেক ভালো থাকবে। আসলে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন রিসেন্টলি যে কিছু সঙ্গত কারণে তিনি আসতে পারছেন না, এইটি আসলে কিসের বার্তা দেয়? তিনি কি আসবেন না নির্বাচনের আগে? আমি মনে করি এই বিষয়টি উনি ব্যাখ্যা করতে পারবেন আসলে উনি
মানে কোথার থেকে নিয়ন্ত্রণ, মানে নিজেকে একক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা না বা নিয়ন্ত্রণাধীন বিষয় নয় ওনার। এই জিনিসটি উনি গতকাল যে জিনিসটি বলেছেন এটা খুবই অ্যালার্মিং একটি বিষয়। তাহলে ওনাকে বলতে হবে যে আসলে কোন জায়গা থেকে উনি থ্রেট ফিল করছেন। উনি কি মানে রাষ্ট্রের কোনো ডিপ স্টেট থেকে থ্রেট ফিল করছেন, নাকি প্রতিবেশী কোনো দেশ থেকে থ্রেট ফিল করছেন, বা নাকি আর কোনো আন্ডারওয়ার্ল্ড থেকে উনি থ্রেট ফিল করছেন? উনি কি এরকম কোনো থ্রেট ফিল করছেন কিনা যেটা এই জনগণ মানে ওনাকে জনগণকে নিয়ে উনি উতরাতে পারবেন না? আপনার স্মরণ থাকার কথা, ওনার পিতা মরহুম জিয়া রহমান সাহেব ওনাকে কিন্তু 7 নভেম্বর অভ্যর্থনের মধ্য দিয়ে সিপাহীরা বা সিপাহী জনতা যদিও বলেন ওনার মুক্ত করেছে। জিয়া রহমান সাহেব বন্দী ছিলেন, ওনার মা বেগম খালেদা জিয়া, ওনাকেও কিন্তু আমরা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা আমরা ওনাদেরকে মুক্ত করে নিয়ে আসছি। দেশ জাতি, যারা দেশ জাতির জন্য কষ্ট করেছে, দেশের স্বাধীনতার জন্য কষ্ট করেছে, গণতন্ত্রের জন্য কষ্ট করেছে, দেশের মানুষ কিন্তু তাদের প্রতিদান দিয়েছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আমরা এই ফেসিবাদ পতনের পরে প্রথম আমরা দাবি জানিয়েছি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হোক, এখনই করা হোক। তো আমরা মনে করি তারেক রহমান সাহেব বাংলাদেশের জনগণের প্রতি উনি বিশ্বাস রাখা উচিত এবং দেশে আসা উচিত। এরপর যদি কোনো ব্যারিয়ার থাকে জনগণ তাকে মুক্ত করবে। যদি কেউ ওনাকে আবার বাধা দেয়, জনগণ সে বাধা উতরে ওনাকে সামনে নিয়ে যাবে। আমরা বাংলাদেশের জনগণ যদি এখন মনে করি যে ওনার নিরাপত্তার ঘাটতির কারণে উনি আসতে পারছেন না, তাহলে নিরাপত্তাটা এখন কখন হবে? উনি যদি মনে করে থাকেন উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বা প্রধানমন্ত্রী হয়ে গেলে নিরাপত্তাটা নিশ্চিত হয়, তাহলে কি উনি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন? 5 বছরের টার্ম কি শেষ হবেন না? তখন উনি কি থাকবেন? উনি তো প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা পাবেন না, উনি তো জেনারেল মানুষের মতো নিরাপত্তা পাবেন। তো আমরা মনে করছি এই চিন্তাটা আসলে করা উচিত না। জনগণের প্রতি অগাধ বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা রাখা উচিত। জনগণ আসলে আমার ক্ষমতার উৎস, আমার নিরাপত্তার উৎস। ওকে, আমরা মাসুদ করিমের কাছে শুনি। আসলে তিনি কেন আসছেন না? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা জনগণ কি তাকে সেই নিরাপত্তা বা ভরসার জায়গাটা দিতে পারছেন না? তারেক রহমান সাহেবের নিরাপত্তা একটা বিরাট ব্যাপার, আমরা সবাই এটা অনুধাবন করতে পারি। কারণ উনি একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে, এবং উনি যে কায়দায় বিদেশে তাকে নির্বাসিত হতে হয়েছিল, সেই কায়দাটার পেছনে কি কি ঘটনা ঘটেছিল সেগুলি কিন্তু এখনো ক্লিয়ার না, বা আমাদের সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। যে অস্পষ্টতাটা কালকে তিনি তার স্টেটমেন্টে, মানে ফেসবুক যে পোস্ট, সেখানে উনি বলছেন যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমি প্রকাশ করতে পারছি না এবং আমি চাইলেই যেতে পারি না, কারণ ওনার মা রীতিমতো সংকটাপন্ন। এখানে তো একটা হিউম্যান দিক থেকেও তো ওনার আসার কথা ছিল, কিন্তু সেটাও তিনি অতিক্রম করতে পারছেন না। তো সামথিং সিরিয়াস, আমরা এই জিনিসটা অনুধাবন করতে পারি, কিন্তু জিনিসটা আমরা এখনো অস্পষ্টতার মধ্যে সবাই আছে, পুরো জাতি আছে। সেকেন্ড কথাটা হইল যে তারেক রহমান সাহেব একা না, বাংলাদেশের সমস্ত মানুষই নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এখনকার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আপনি যেটা বললেন খলিলি ভাই এবং শিশির, যে নির্বাচন হওয়ার মতো অবস্থা, প্রস্তুতি সবই হচ্ছে, এটা অ্যাপারেন্টলি, কিন্তু নির্বাচনটা ভণ্ডুল হওয়ার পরিস্থিতিও কিন্তু মানে একটা অস্বস্তি, সেটাও কিন্তু আছে। এটা আপনি অস্বীকার করলে হবে না। আপনি যে কোনো লোককে আমাদের কাছে জিজ্ঞেস করেন নির্বাচন কি হবে, কেন তার মনে এই আশঙ্কার জায়গা? এটা হলো যে রেলিভেন্ট আইন শৃঙ্খলার যে অবস্থা, মানুষের যে নিরাপত্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা মানুষকে স্যাটিসফাই করতে পারছে না এখন পর্যন্ত। সেই জন্যেই মানুষের আশঙ্কার জায়গাটা থাকে। এখন যদি জামাতে ইসলামী এবং বিএনপি কোনো নির্বাচনী কেন্দ্রে মারামারি করে, আইন শৃঙ্খলা বাহিনীর সাধ্য নয় এটা নিয়ন্ত্রণ করতে পারে। এখনকার যে তাদের ক্যাপাসিটি, হয়তো আর্মি নামলে পারবে, কিন্তু পুলিশের হাতে সেই ধরনের ক্যাপাসিটি নাই যে তারা এগুলি সব কয়টা কেন্দ্রে একসাথে করতে পারে। হ্যাঁ, আমরা ভাবলাম যে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন আছে, তারা হয়তো মারামারি করবেন না, আমাদের একটা আত্মবিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা থেকে হয়তো ইলেকশনটা হবে আমি বিশ্বাস করি। আবার যদি বাস্তব পরিস্থিতি দেখা যায়, সেখানে আনসার্টিনিটি একেবারে আমি রুল আউট করি না। সেই জন্যই পরিস্থিতিটা এরকমই দেখা যাচ্ছে আর কি। তো আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার যারা আছে এবং নির্বাচন কমিশন, তারা জিনিসগুলি তাদের মানে অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেটা প্রমাণ করবেন বা মানুষের আস্থার জায়গাটা সৃষ্টি অর্জন করতে হবে আসলে। আমরা আবারও মাসুমুর রহমান খলিলির কাছে শুনি, এই যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে আমরা প্রতিদিন কথা বলি, এগুলোকে আসলে নির্বাচন কমিশন বা আমাদের উপদেষ্টাগণ কি দেখছেন না বা চোখে পড়ে না তাদের? নির্বাচন কমিশনের যে এখতিয়ারটা, যে কাজটা, সেটা হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন করা। সেটা কিন্তু তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বিষয়টা, এটা হচ্ছে কি আসলে সরকারের হাতে।
এবং আমরা যদি এই যে 24-এর 6 আগস্টের আগের পরিস্থিতি অথবা পরপর যে পরিস্থিতি তার সাথে তুলনা করি, তাহলে এখনকার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখনকার নিরাপত্তা পরিস্থিতি অনেক বেটার, অনেক ভালো। এখন এরপরেও কথা হচ্ছে কি, স্যাটিসফ্যাক্টরির যে লেভেলটা, সেই লেভেলে নিশ্চয় যায়নি। পুলিশ শতভাগ এখন তাদের সক্রিয়তা ফিরে পেয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু এই অবস্থাটা নির্বাচন একেবারে অসম্ভব করে তুলবে সেটা মনে হয় না। আমরা সাম্প্রতিক কয়েকদিনের ঘটনাগুলো যদি দেখি, তাহলে একটাই আশঙ্কার দিক আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে অংশীদাররা আছে, এর মধ্যে নিকট প্রতিবেশী যে দেশটা, তারা ইনক্লুসিভ ইলেকশনের জন্য প্রেশার দিচ্ছে। তারা ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য বলছে। যে আওয়ামী লীগ 3টা টার্মে এমন ইলেকশন করেছিল যেখানে আসলে অন্য কোনো রাজনৈতিক দল, মেজর রাজনৈতিক দলগুলো স্থান লাভ করেনি, এবং ডেমোক্রেটিক যে ক্ষমতা হস্তান্তর যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা অনেকটা অকার্যকর হয়ে গেছিল। স্বাভাবিক পরিণতিতে পরবর্তী নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগ ছিটকে পড়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু পালিয়ে গেছেন, ক্ষমতা এমনি ত্যাগ করেন নেই। এসব বাস্তবতার কারণে সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিত্র কয়েকটা দল ইনক্লুসিভের মধ্যে কিন্তু নেই। তো এই যে ইনক্লুসিভনেসের ব্যাপারে একটা চাপ, এই চাপটা হয়তো একটা অনিশ্চয়তা তৈরি করতে পারে। এই চাপটা কোত্থেকে আসছে? হ্যাঁ, এই চাপটা আসলে প্রতিবেশী দেশ থেকে আসছে। আমরা দেখি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের যে আলোচনাটা ইনফরমাল এবং ভারতীয় মিডিয়া থেকে আমরা যেটা শুনতে পাই, সরকারকে বলা হয়েছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। এমনকি একটা কাতারের একটা ইনফরমাল মিটিংয়ের কথাও আমরা শুনতে পাই, ওখানেও ইনক্লুসিভ ইলেকশনের জন্য বলা হয়েছে। এবং আমাদের প্রতিবেশী দেশ, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, তাদেরকেও বলতে চেষ্টা করছে যে যদি মানে গণতান্ত্রিক যে রূপান্তরটা, এই রূপান্তরটা পূর্ণতা পাবে না যদি সব দল না আসে। সব দল বলতে আওয়ামী লীগকে তারা বোঝায়। তো এখন আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য, দেশের নির্বাচন অনুষ্ঠান অসম্ভব করার জন্য যদি কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়, এবং সেই চেষ্টার সাথে যদি বাইরের কোনো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যুক্ত হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে আমার ধারণা, যদি ফেব্রুয়ারিতে কোনো কারণে ইলেকশন যদি নাও হয়, তাহলে জুলাই আগস্ট এই টাইমটা হচ্ছে বাংলাদেশের জন্য নির্বাচন সর্বোত্তম একটা সময়। তো ফলে এটা একেবারে অনির্দিষ্টকাল পিছিয়ে যাবে সেটা না। তবে আশঙ্কার যে দিকটা আছে, যখন একটা স্বাভাবিক সময়সূচি ব্যাহত হয়, তখন কিন্তু অস্বাভাবিক বিভিন্ন উপকরণগুলো কিন্তু এখানে জায়গা নেয়। এটাই হচ্ছে আশঙ্কার বিষয়। আমরা জয়নুল আবেদিন শিশিরের কাছে শুনবো। এই যে মাসুমুর রহমান খলিলি যে কথাটি বললেন যে ফেব্রুয়ারিতে যদি না হয় তারপর জুলাই আগস্টের মধ্যে হয়ে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত নির্বাচনের জন্য যে অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনগণেরা, সেটি যদি আবার ফেব্রুয়ারিতে না হয়, আরেকবার বিশ্বাস ভঙ্গ হবে না? তখন কি জনগণের আস্থা রাখতে পারবে? আচ্ছা, খলিল ভাইয়ের সাথে সুর মিলিয়ে কিছু জিনিস বলতে চাই। দেখেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অবশিষ্ট যে এস্টাবলিশমেন্ট, তারা কিন্তু বাংলাদেশে ইলেকশন চাচ্ছে না। তারা ইলেকশন চাচ্ছে না, এই জন্য চাচ্ছে না কারণ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক রূপান্তরে যদি যায়, তাহলে তাদের এই এস্টাবলিশমেন্ট থাকবে না, এবং তাদের এই প্রতিবেশী দেশের যে অন্যায্য যে এখানে দাদাগিরি, এগুলো থাকবে না। তারা চাচ্ছে যে কোনো উপায়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচনকে ভণ্ডুল করে দেয়া, একটি অনির্বাচিত বা একটি ওয়ান লেভেলের মতো করে আরেকটি সরকারকে নিয়ে আসা, ডক্টর ইউনূসের সরকারকে পতন ঘটানো, এবং বিএনপি, জামাত বা ইনক্লুসিভ যে পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশে যেগুলো এখন এক্সিস্টিং রয়েছে, তাদের হাতে যাতে ক্ষমতা না যায়। তাহলে কাকে আনতে চায় তারা চাচ্ছে অনির্বাচিত কিছু আসুক, যেটা 111 মতো করে কিছু একটা আসুক। তারা চাচ্ছে ডক্টর ইউনূসের সরকার পতন হোক, তারা এটা চাচ্ছে, খুব করে চাচ্ছে। এখন আমি যে জিনিসটি এর আগেও বললাম, একটু আগে বললাম, যে জনাব তারেক রহমান সাহেব যদি দেশে চলে আসেন, তাহলে এগুলো মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, এবং এগুলো আমরা সবাই মিলে উতরাতে পারবো। আমরা জুলাই শক্তি, আমরা মনে করি এর থেকে বড় জিনিস আমরা উতরাতে পেরেছি। এখন উনি যদি না আসেন, বা উনি যদি আসতে দেরি করেন, কালে বিলম্ব করেন, তাহলে এই শক্তিগুলো সাহস পেয়ে যাবে, এবং তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য হেন কোনো চেষ্টা নাই তারা করবে না, এবং বিএনপি নেতাকর্মীদের মনোবল ক্ষুণ্ণ হবে, দেশের মানুষও ভোটের প্রতি মানে আগ্রহটা আগের তুলনায় কমবে। ইভেন যদি ইলেকশনটা পিছিয়ে যায় এবং তারেক রহমান সাহেব যদি না আসেন এই তফসিলের আগে বা নির্বাচনের আগে, তাহলে কিন্তু এর দায় কিন্তু তারেক রহমান সাহেবকে নিতে হবে, আমি এটা বলবো না, ওনার উপরে কিন্তু এই দায়টা চলে যাবে, এবং মানুষ মনে করবে যদি নেতা যদি আসতেন তাহলে ইলেকশনটা হয়ে যেত। মানুষ তো এখনই বলে অনেকে যে বিদেশে থেকে আমি এই জন্য বলবো যারা আমাদের শত্রু, আমরা এমন কোনো কাজ করা উচিত না যে শত্রুরা বেনিফিটেড হয়। ওনাকে যাতে খুব দ্রুত চলে আসে, আমরা মনে করি দেশের জনগণ বাংলাদেশপন্থী সকল দলের সাথে আছে। মাসুদ করিম কি বলবেন? এই যে নির্বাচন জনগণেরা যতটুকু চাচ্ছে,
রাজনৈতিক দলগুলো যতটুকু চাচ্ছে সেই একই সাথে কিন্তু সমান তালে নির্বাচন ভণ্ডুলের চেষ্টাও আছে বলে আমরা শুনতে পাচ্ছি। এই ব্যাপার থেকে আসলে কোনটি জিতবে বলে আপনার মনে হয়? আমি মনে করি নির্বাচনটা হওয়া উচিত এই টাইমের তো আমরা মধ্যে সবাই মনে করি হবে কি হওয়া উচিত। এই কারণে আমি বলতেছি, খলিল ভাই খুব ভালো জানেন বাংলাদেশের, উনি বাংলাদেশের একজন নামকরা অর্থনৈতিক সাংবাদিক। বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, তাতে একটা সেকেন্ড যদি নির্বাচনটা পিছায় তাইলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে। এখন পর্যন্ত কোনো দেশি এবং বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করার জন্য এক পয়সাও মানে বিনিয়োগ করে নাই বা অংশ হচ্ছে না। তারা একটা সার্টেনটি চাচ্ছে, একটা নির্বাচিত সরকার চাচ্ছে, দীর্ঘমেয়াদী সরকার চাচ্ছে। আইদার ইলেকশন করতে হবে, আদারওয়াইজ এই যে কোনো একটা সরকারকে বলতে হবে যে আমরা দীর্ঘস্থায়ী থাকবো। তো এটা তো সম্ভব না আমাদের দেশে যে দীর্ঘস্থায়ী একটা নির্বাচিত সরকার, ইউনুসের সরকারই হোক আর সেনাবাহিনীর সরকারই হোক, এটা আমাদের এখানকার বাস্তবতায় নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি নির্বাচনই হলো বেস্ট অপশন। এখন আপনি যেটা বললেন নির্বাচন হবে কিনা, এটা তো কেউ গ্যারান্টি দিতে পারতেছে না নির্বাচন হবে কিনা। তবে আমি মনে করি যে এটার জন্য যদি সবাই আন্তরিকভাবে কাজ করে, যেটা আপনি ইনক্লুসিভের কথাটা বললেন, একটা রাজনৈতিক রিকনসিলিয়েশন দরকার, কিন্তু সেটা নির্বাচনের আগেই যে করতে হবে এমন কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের দেশটা একটা বিভক্তি যদি থাকে তাহলে আমাদের দেশের এই দীর্ঘমেয়াদী উন্নতি তবে এমন কিন্তু অনেক মানুষ আছেন যারা আসলে চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে নির্বাচনে আসুক, তারপর জনগণ ক্যান্সেল করে দিক। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাটা মানলাম, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের যদি এখন নির্বাচন করতে বলা হয়, আওয়ামী লীগ নিজেই কি প্রস্তুত আছে এখন নির্বাচন করার জন্য? সেটা তারা করবে না। সেই জন্যই তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন প্রসেস ইজ এ লং টাইম প্রসেস। হ্যাঁ, যদি এখন আপনি এই 2 মাসের মধ্যে, ইলেকশন আছে 2 মাস, এই যে কালকে তো ডিসেম্বর জানুয়ারি, এই 2 মাসের মধ্যে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন করে আপনি সবাইকে মিলে একটা ইনক্লুসিভ ইলেকশন করলেন, সেটার কি স্কোপটা বাস্তব ভিত্তিক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে ওনাদের একেবারে মনে করেন শেখ হাসিনা অপরাধ করছে বা যারাই অপরাধের জন্য অভিযুক্ত তাদের কথা আমরা বাদ দিলাম, কিন্তু আওয়ামী লীগের লাখ লাখ কোটি কোটি সমর্থক আছে, সাধারণ মানুষ অনেকে নৌকা মার্কে ভোট দেয়, তাদের ব্যাপারটা হয়তো বিবেচ্য হতে পারে। তো আমি বলছি যে এই জিনিসটা একটা লং টাইম রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে, আমাদের পলিটিক্যাল রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যাইতে হবে, নাহলে দেশের স্টেবিলিটি আসবে না। সেটা আপনাকে টাইম নিয়ে করার সুযোগ হবে। আর আপনি যদি ইলেকশনটাকে আনসার্টেনিটির মধ্যে ফেলে দেন ইনক্লুসিভনেস করার জন্য, তার থেকে যে কি উৎপাদিত হবে সেটা কিন্তু আমরা এখনই প্রেডিক্ট করতে পারতেছি না, আমাদের হাতে নেই। তো আমরা মনে করি যে এখানে যারা স্টেক হোল্ডার আছেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন এবং সক্রিয় রাজনৈতিক দলগুলি যারা এখানে আছে এই মুহূর্তে দেশের ভেতরে, আওয়ামী লীগ তো মানে পার্টি ব্যান হয় নাই, কিন্তু অ্যাক্টিভিটিস ব্যান আছে, তার মানে তারা নো হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওনারা যদি সবাই একমত হয় যে নির্বাচনটা করবে, ভালোভাবে করবে, তাইলে এই ক্ষেত্রে খুব একটা বড় বাধা হবে না। কিন্তু সদিচ্ছা কার কতটা আছে সেটা হলো বিবেচ্য বিষয়। এখন কেউ যদি মানে মুখে এক কথা বলেন, হ্যাঁ মানে মুখে শেখ ফরিদ বগলে ইট, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু যদি তাদের সবার মধ্যে সদিচ্ছা থাকে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, ওনাদের এনসিপি এবং আরও যারা মাঠে আছে, তারা যদি সদিচ্ছা পোষণ করে এবং নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার সদিচ্ছা পোষণ করে, আর সেনাবাহিনী তো চাচ্ছে মনে হচ্ছে, তাহলে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব, অসম্ভব কিছু। ওকে, মাসুমুর রহমান খলিল, এই যে সদিচ্ছার কথাটা আসলে নির্বাচন নিয়ে, এখানে কিন্তু জামায়াতের কথাটা বারবারই চলে আসে, অনেক প্রশ্ন উঠেছে, জামায়াত নির্বাচন এখন চাচ্ছে না, সেই ব্যাপারে কি বলবেন? জামাত ইসলামীর এমনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য বক্তব্যের মধ্যে আমরা নির্বাচনে তারা আগ্রহী নয় এরকম কোনো কিছু কিন্তু দেখি না। যেমন আপনি বলতে পারেন যে তারা গণভোটের যে প্রসঙ্গটা আমি আগে আনছিলাম, হ্যাঁ, কিন্তু এই জায়গায় অনেকে বলছিল বা অনেক জায়গায় কথা উঠেছে যে এত কিছু ইস্যু সামনে এনে দাঁড় করানোই হচ্ছে যেন নির্বাচনটা পিছিয়ে যায়। মানে কি কি ইস্যু? আপনি গণভোটের ইস্যু, এটা এক পিয়ারটা প্রকার ছিল, নিষ্পত্তি হয়ে গেছে, পেয়ারের ইস্যু নিষ্পত্তি হয়ে গেছে, কারণ উচ্চ পরিষদে পেয়ার হবে এটাকে কিন্তু তারা মেনে নিয়েছে। এটার ব্যাপারে এটা বলা হচ্ছে না যে আমার নিম্ন কক্ষেও পেয়ার না হলে আমি ইলেকশনে যাব না, এটা কিন্তু না।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আপনি বিএনপি বলেন, জামাত বলেন অথবা এনসিপি, সবাই কিন্তু নির্বাচনের ধারায় আছে, তারা নির্বাচন প্রস্তুতির মধ্যে আছে, নির্বাচন কমিশনের সাথে সকল সংলাপে থাকছেন। এমনকি আমরা যেটা জানি, দৃশ্যত একটা বড় বড় রাজনৈতিক দল বা সবাই যদি নির্বাচন মুখী হয়, তাহলে নির্বাচনের 2 মাস আগে আমাদের এই প্রশ্নটা করতে হচ্ছে কেন, নির্বাচন হবে কি হবে না? হ্যাঁ, করতে কেন হচ্ছে, এটা হচ্ছে খুব সুন্দর প্রশ্ন, বড় বিষয় আর কি। যেমন এর মধ্যে একটা প্রশ্ন আসলো যে তারেক সাহেবের নিজের ফেরার ব্যাপারে যে প্রসঙ্গটা আসলো, আসলে উনি বাংলাদেশ থেকে যখন চলে যান ঠিক তার আগ মুহূর্তে পিজি হাসপাতালে কিন্তু সর্বশেষ যে কয়েকজনের সাথে দেখা হয়েছিল, এর মধ্যে সৌভাগ্যক্রমে আমিও ছিলাম, তখন কিন্তু উনি বসার পরিস্থিতি ছিলেন না, মানে স্বঅবস্থায় ছিলেন। তার মানে তার আগের এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল, ওনার মেরুদণ্ড ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, উনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। এগুলো তো আসলে আইনের স্বাভাবিক গতি প্রবাহের কোনো ঘটনা না। এ ধরনের একটা ঘটনা শিকার কে হলেন? যিনি সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং একটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি। তো এই ধরনের পরিস্থিতি তো অতীতে হয়েছে, স্বাভাবিকভাবে তার একটা তো প্রভাব পড়তে পারে। এর বাইরে আরও যে জিনিসটা যেটা উনি ক্লিয়ার করেন নাই, ভাই বললেন যে এখানে একটা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থা আছে, সেটা হচ্ছে এখানে হয়তো আন্তর্জাতিকভাবে কোনো একটা কিছু আছে যেটা একটা হুমকি তৈরি করতেছে স্বাভাবিক অবস্থার মধ্যে। হ্যাঁ, এটা আছে, তবে আমরা দৃশ্যত যেটা দেখি, প্রতিবেশী ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, এবং আরও দু একটা জায়গা থেকে এরকম কথাগুলি আসছে। এর বাইরে আমি বড় ধরনের কোনো কিন্তু দেখি না। যেমন সেনাবাহিনীর পক্ষ থেকে ফর্মালি বলা হয়েছে সেনা সদস্যদের মোতায়েন করা হবে নির্বাচনের জন্য। তো এমনকি আমরা সেনা প্রধানের বক্তব্য কিন্তু বারবার শুনতে পাচ্ছি যে নির্বাচনেই রাস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মাসুদ করিম সাহেব বললেন আর কি, নির্বাচন যদি না হয় তাহলে যা হতে পারে সেই আশঙ্কাটা কিন্তু অনেক বড়। মনে রাখতে হবে, আমাদের সামনে কয়েকটা রাষ্ট্রের উদাহরণ আছে, যেমন সুদানের পরিস্থিতি আজকে আমরা জানি, সিরিয়ার অবস্থা জানি, তারপরে লিবিয়ার অবস্থা জানি, ইয়েমেনের অবস্থা জানি। যদি আমরা গণতান্ত্রিক রূপান্তরের স্বাভাবিক ধারা থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে এরকম একটা ললেসনেস স্টেট, মানে ডিসফাংশনাল হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। এই জন্য নির্বাচন যেভাবেই হোক, নির্বাচনের রাস্তা থেকে গণতান্ত্রিক রূপান্তরের রাস্তায় কিন্তু আমাদের থাকতে হবে। জয়নাল আবেদীন শিশির, নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, কিন্তু নির্বাচনের ইশতেহার ঘোষণা তো করতে হয় 90 দিন আগে, সেই সময়টাও তো আমাদের নেই, আর মাত্র 2 মাস আছে। তাহলে আসলে কেমনে মানুষ আশা করতে পারে যে নির্বাচন হবে? না, নির্বাচনের জন্য তো আমরা সবাই প্রস্তুত, সরকার প্রস্তুত, জনগণ প্রস্তুত, নির্বাচন কমিশন সকল কেন রাজনৈতিক দল প্রস্তুত, ঘোষণাটা দিচ্ছে না? নির্বাচন কমিশনারও প্রস্তুত, এখন প্রস্তুত। এগুলো নিয়ে যারা, আমরা যেটাই বললাম, পেছন দিয়ে যারা কলকাঠি নাড়াচ্ছে, তারা তো চেষ্টা করবে বাংলাদেশের এই গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করার জন্য। আপনারা সকলে মিলে সেই চেষ্টাকে প্রতিহত করতে পারছেন না? আপনার একটু আমি কথার উত্তর দিই যে আওয়ামী লীগের ব্যাপারে যে কথাটা বললেন, যে আওয়ামী লীগের অনেকে চাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসুক। দেখেন, আওয়ামী লীগের হাতে ঐতিহাসিক 4টা সুযোগ ছিল নির্বাচন করার। 1973 সালে আওয়ামী লীগ ইলেকশন করে নাই। শেখ মুজিব একদম একদলীয় একটা ইলেকশন করলো, মূলত সকলে অংশগ্রহণমূলক কোনো ইলেকশন হলো না, অনেক রাজনৈতিক দলগুলো সে নিষিদ্ধ করে দিল। তারপরে আওয়ামী লীগের হাতে ছিল 2014 সালে ইলেকশন করা, 18 সালে ইলেকশন করা, 24 সালে ইলেকশন করা। তারা কোনো ইলেকশন করে নাই। তারা কেন ইলেকশন করে নাই? আওয়ামী লীগ চিন্তা করলো যে ইলেকশনে আওয়ামী লীগ জিততে পারবে না, সেই ইলেকশনে আওয়ামী লীগের দরকার নাই। এবং আওয়ামী লীগ কি শুধু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে? এটা দিল্লির সিদ্ধান্ত ছিল যে ইলেকশনে দিল্লির পন্থীরা ক্ষমতা আসতে পারবে না, সেই ইলেকশন দিল্লির দরকার নেই। তাহলে এখনও তো দিল্লিরা একই চিন্তাই করছে যে বাংলাদেশের জনগণও যদি ম্যান্ডেট দেয়, কিন্তু দিল্লিপন্থী কোনো দল, কোনো মতের লোকজন ক্ষমতায় না আসে, তাহলে তারা এটাকে মানে ইনক্লুসিভ ইলেকশন বলবে না। এখন আওয়ামী লীগ বা একটা দলের লোকজন না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, এটা আমরা বলতে পারি না। আপনারা দেখেন, আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে 70%, 80% ভোট পড়েছে। এখন আপনি বলেন, বাংলাদেশে 80% মানুষ যদি ভোট দেয়, এটা কি আপনি কি পার্টিসিপেটরি এবং মানে ইনক্লুসিভ ইলেকশন বলবেন না? আওয়ামী লীগ আসলে কত হইতো? 82% হতো। আর আবার আমি একটা আওয়ামী লীগের রেশিও দিই। আওয়ামী লীগের মতে 2014 সালে তাদের অভ্যন্তরীণ কথাবার্তা হচ্ছে 5% বা 6% ভোট পড়ছে। 2000 এত অপকর্ম করার পরে 2018 সালে কি এই ভোটটা কি আরো বাড়ার কথা না কমার কথা? নিঃসন্দেহে আরো কমছে। 2024 সালে এসে কত পার্সেন্ট হওয়ার কথা? আরো কমার কথা। কিন্তু তারা কি করে? 2001 সালে ডাটা দেখায়, 2000 মানে আপনার 96 ডাটা দেখায়। এগুলো তো বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগের কাছে দাসখত দেয় নাই। 96 ওই ডাটাটা এখন তারা 96 মতো করে আওয়ামী লীগকে ভোট দিবে। তাহলে তারপরে বলতে হবে যে মুসলিম লীগ কংগ্রেসের ভোট এখনো রয়ে গেছে। মুসলিম লীগ যে পরিমাণ ভোট পাইতো, তাহলে বলতে হবে মুসলিম লীগের ভোট রয়ে গেছে, কংগ্রেসের ভোট রয়ে গেছে। আওয়ামী লীগের যে রেশিওটা মানুষ দেখায়, এগুলো মিথ্যাচার। তাহলে আপনারা বলতে হবে যে
মুসলিম লীগের কোনো ভোট কমে নাই, কংগ্রেসের এই দেশে কোনো ভোট কমে না নাই। না, জয়নাল আবেদীন শিশির, আমি সেই কথাটাই বলছি না। আওয়ামী লীগের বর্তমানে যারা ভোটার ছিলেন তারা বিভিন্ন দলে চলে গেছে। আমরা আবার নির্বাচন করতে চাই, সেটি তো আমরা করতে চাচ্ছি না। আমরা তো নতুন ধারার রাজনীতিতে এখন ঢুকতে চাচ্ছি। নতুন ধারার রাজনীতিতে আওয়ামী লীগে যারা ভোটার ছিলেন তারা বিভিন্ন দলে ভাই যেটা বলে রিকনসিলিয়েশন, এটা মোটামুটি হয়ে গেছে। এটা কি সামাজিক প্রক্রিয়া, এটা কেউ করা লাগে এরকম না, যার যার মতো কেউ মানে যার যার যেভাবে করা। আর আওয়ামী লীগের যারা ক্যাডার ছিলেন খুনি সন্ত্রাসী তারা চলেই গেছেন, তাদের সামাজিক অবস্থান তারা নিজেরা নষ্ট করেছেন। কারণ তারা কেন সমাজে ঢুকতে পারে না? কারণ তারা মানুষকে খুন করছেন, নিপীড়ন করছেন। এবং তাদেরকে তো আপনি আগে তো শাস্তি নিয়ে আসতে হবে, শাস্তি ছাড়া তো তারা সে এই সমাজে গ্রহণ করবে না। ওকে, এবং আওয়ামী লীগকে যে আসলে ভারতের দ্বারা পরিচালিত সরকার অনেকে বলে থাকে, আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকেও বা এই সরকারকেও তো অনেকে আমেরিকা দ্বারা পরিচালিত বলেন। আমরা তো 2000 ছাত্র জনতা জীবন দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করেছি। আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের মাধ্যমে সরকার পতন হয় না। সেই সরকারের উপর তো আপনারাই পরে আবার বিশ্বাস হারিয়েছেন। আমরা তো মানে আমেরিকান কোন সোলজার এসে এখানে যুদ্ধ করে সরকার পতন করে দিয়ে যায় না। আমরা রাজপথে লড়াই করে জীবন দিয়ে এই সরকার পতন করেছি, শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, তারপর একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে সবার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে। এমন হয় নাই শুধু কাউকে বাদ রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমাদের এই সরকার কি কেউ অন্য দেশের সরকার, বিন্দু সরকার বলে? যখন আওয়ামী লীগের আমলে নির্বাচন ছিল সেটি কি দিল্লি পরিচালনা করেছে? আপনি যেটা বললেন আমেরিকার সরকার, এগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন জঙ্গিদের বিভিন্ন গ্রুপে, আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠন, তারা চাচ্ছে শ্রীলঙ্কার তামিল টাইগারের মতন আবার ইন্ডিয়ান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম করার জন্য। আওয়ামী লীগ যদি যেটা করবে, আওয়ামী লীগের কিছু প্রশিক্ষিত জঙ্গিরা আছে, তাদেরকে দিয়ে যদি বাংলাদেশে যদি কিছু করা সম্ভব না হয়, শ্রীলঙ্কার তামিল টাইগারদের মতন তারা কিছু গুপ্ত হত্যা অ্যাসাসিনেশন করতে পারে। তো সেই জন্য বিপ্লবীরা যথেষ্ট পরিমাণে বিপ্লবী বাংলাদেশের রিজার্ভ আছে, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, আওয়ামী লীগের সাথে লড়াই করবে, ফাইট করবে, কোনো সমস্যা হবে না। ওকে, মাসুদ করিম, আমি যে কথাটি জয়নাল আবেদীন শিশিরকে বলছিলাম, আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা বসেছেন বা এখনকার যে সরকার মণ্ডলী, এর উপর কিন্তু পরবর্তীতে আমরা নিজেরাই বিশ্বাস হারিয়েছি। সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? সেই ব্যাপারটাই তো বড় ব্যাপার। কারণ হইল যে একটা তো খলিল ভাই শিশির ওনারা বললেন যে ইন্ডিয়ার বা অন্যান্য কারণে, বাইরের এক্সটার্নাল হ্যান্ডের কারণে একটা আনসার্টেনটি, একটা আশঙ্কা, ফিয়ার এখানে আছে। সেটা কিন্তু সবসময় থাকে, নানা কারণে থাকে, নানা এক্সটার্নাল এতে থাকে না। আমরা যখনই কারোর সাথে কথা বলি, আমি একটি কথা এখানে ক্লিয়ার করতে চাই যে যখনই কথা বলি আমরা সবসময় শুনি যে এটা রাজনৈতিক বক্তব্য, এটা সবসময় থাকে, কিন্তু এই জন্য তো আসলে অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থানের পর আমরা একদম জিরো থেকে একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছি। এখন কি ওগুলো বললে হবে যে থাকে বা ছিল? আমি এগুলা বলছি না। আমি বলতেছি যে এই ধরনের কথাবার্তা যখন রাষ্ট্র যখন আছে তখন রাজনীতি আছে, জিও পলিটিক্স আছে, যেহেতু এটা ভূগোলের মধ্যে আমরা বাস করি, এগুলি একটা রিয়ালিটি। কিন্তু ইন্টারনাল ডাইনামিক্সটাই হইল মুখ্য এখানে। শিশির যেটা বলতেছে, উনি একজন এই কি বলবো যে জুলাই এবং আগস্টের যে জুলাই যোদ্ধা, হ্যাঁ, অভ্যুত্থান হয়েছে, ওনাদের একটা স্পিরিট থেকে ওনারা কথাগুলি বলেন। এটার সাথে আমি ওনার সাথে কোনো যুক্তি অযুক্তিতে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কিছুটা রিয়ালিটি আছে। রিয়ালিটিকে আপনি সেটাকে আপনি হয়তো একটা বিতর্ক, সবাই বিতর্ক করতে পারেন, কিন্তু রিয়ালিটি হইল যে বাংলাদেশ সে যে কয়টা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে সেটা আমরা এরশাদের পরে 91-এ, 96-এ, 2001-এ এই ইন্টেরিয়ার মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মেজর, যা মতো কিছু ছিল। তো সেইখানে সেই জিনিসটা রাতারাতি অভ্যুত্থানের কারণে বিলুপ্ত হয়ে গেছে, মানুষের চিন্তা চেতনা বিলুপ্ত হয়ে গেছে। সেই চিন্তা ভাবনাগুলি বা এটা কিন্তু বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো সেই জন্যে আমি বলতেছি একটা রিকনসিলিয়েশন, লং টাইম রিকনসিলিয়েশন না হইলে যে আশঙ্কার কথা খলিল ভাই বললেন, সেই আশঙ্কাটা যখন সৃষ্টি হবে তখন কিন্তু কেউই আর ভালো থাকবো না। আমিও থাকবো না, উনিও থাকবেন না, আওয়ামী লীগের লোকেরা থাকবে না। সেই জন্যই কিন্তু আসলে সংস্কারের কথাটা এসেছিল, কিন্তু সংস্কারটা কতটুকু হলো? মাসুদ ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি কিনা আপনাকে? হ্যাঁ, অনুমতি দিতেন? ধরুন আমরা যে জিনিসটা বলা হচ্ছে যে 1991-তে আওয়ামী লীগের যে ভোট বা 96-তে বা 2001 সালে যে ভোট, এটা এখনো অক্ষুণ্ণ রয়ে গেছে, এটা কমে নাই। তাহলে আমরা বলেন যে মুসলিম লীগের যে ভোট এবং কংগ্রেসের যে ভোট, এটা কি এখনো অক্ষুণ্ণ আছে কিনা? সেটা তো একটা লং টাইমের ব্যাপার। মুসলিম লীগ, কংগ্রেস, সেটা তো তাদের কৃতকর্মের জন্য মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে। আওয়ামী লীগ হইতে পারে কিনা? আওয়ামী লীগ হইতে পারে, আওয়ামী লীগ হইতে পারে, অন্য কেউ হইতে পারে, সবাই হইতে পারে, কিন্তু এটা ওভারনাইট হয়ে যাবে তাও আপনারা ভাবতে পারি না। কারণ মুসলিম লীগটা কিন্তু
ঘুম থেকে উঠেই দেখি না যে বিলুপ্ত হয়ে গেছে। এবং সেটা আসলে জনগণের হাতেই তো ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় যে আমি আবারও বলবো যে একটা রাজনৈতিক সংহতি প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবেই আইন শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নতি এবং এটা সম্ভব না। এবং সংহতিটাও আমি 2 মাসের মধ্যে করতে বলতেছি না, আমি বলছি লং টাইম একটা রিকনসিলিয়েশন দরকার। এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই প্রয়োজনই। কারণ আপনাকে বাস্তবতার বাইরে গিয়ে আপনি কোনো কিছু চিন্তা ভাবনা করাটা হইলো হঠকারিতা। একদম। আমি একটু জয়নাল আবেদিন শিশিরের কাছে এই বাস্তবতাটা নিয়ে শুনবো। আপনারা তো অভ্যুত্থান আসলে এই কারণে ঘটাননি, এখন দেশের যে অবস্থা সেটা তো আপনারা চাননি, আপনারা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছেন না, সেই জায়গাটাই এখন আপনারা কেমন আছেন? আমরা তো মনে করি বাংলাদেশ মানে আপনার 5 আগস্টের আগ থেকে যদি চিন্তা করেন গত 1.5 বছর, 5 আগস্টের আগের 1.5 বছর আর 5 আগস্টের পরের 1.5 বছর, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক কমে গেছে, দর্শনের সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশে শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে তখন আমাদের রিজার্ভ ছিল 16 বিলিয়ন, এখন এটা 33 বিলিয়ন চিত্র দেখতে পাচ্ছি। ছোঁয়া এখন 33 বিলিয়ন রিজার্ভ আমাদের আছে। আমি যদি ভুল না করি, খলিল ভাই তো ইকোনমিক রিপোর্টার বা ভাই তো আছেন একটা চিফ রিপোর্টার, আমি যদি ভুল না করি 33 বিলিয়ন আমাদের এখন রিজার্ভ। আমাদের যে কোনো সূচকে আমরা আগাইছি। মানুষ এখন তবে আমরা তো অন্য চিত্র দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, না আমি ফেসবুক স্ট্যাটাস না, আমি প্রতিবেদনের কথা বলছি, গড়ে 28 জন মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা, রেপের সংখ্যা যথেষ্ট বেড়েছে। 5 আগস্টের আগের 1.5 বছর আর 5 আগস্টের পরের 1.5 বছরকে আপনি কম্পারিজন করতে হবে। এই দেশে যদি যে কোনো গভর্নমেন্ট, আইয়ুব খানের গভর্নমেন্টের সময়ও, লৌহ মানবের গভর্নমেন্টের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না, ব্রিটিশদের সময় ঘটছে। তবে আমাদের এই আমলটাতে বেশি হচ্ছে, কিন্তু আপনি কম্পেয়ার করলেও আমাদের দেশ এটা বেশি না। আমি যদি ডাটাটা দিতে পারতাম খুব ভালো হতো। এটা অনেক কম। বরং আপনি বলতে পারেন আমরা তো শেখ হাসিনা এত নিপীড়ন করছে, ভোটাধিকার তো ভুলে গেছিলাম, শেষ পর্যন্ত একটা ফেসবুকের স্ট্যাটাস দেওয়ার অধিকার চাইছিলাম না, আমাদের একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, তবে আপনি কি আমার প্রশ্নটা ধরতে পেরেছেন? এখন তো সব অধিকার পাইছি, আমি কিন্তু জানতে চাচ্ছিলাম, আপনি আওয়ামী লীগের আমলের কথা বাদ দেন, আমি বলতে চাচ্ছি যে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন কিন্তু দেখেছিলাম, সেখানেও যদি আমাদের কম্প্রোমাইজ করে আগাতে হয় তাহলে আসলে লাভটা কি হলো অভ্যুত্থান করে? আপনাকে আমি ব্যক্তিগতভাবে বাইরে মানে দ্বিমত করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ আর পিছনে ফিরে যাবে না। বাংলাদেশ মানে বড় একটা ঝাঁকুনির মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, খুব দ্রুতই আমরা একটা ডেমোক্রেটিক প্রসেস যাব এবং আরেকটা বড় ঝাঁকুনি দিয়ে আমরা বাংলাদেশ সামনে আগাবো। কোনো পরাশক্তি, আঞ্চলিক শক্তি এই বাংলাদেশকে আর দমাতে পারবে না। বরং আমাদের চতুর্পাশে যেভাবে তার কাটা দিয়ে আমাদের আবদ্ধ করে রেখেছে, আমরা যদি ডেমোক্রেটিক ট্রানজিশনটা ঠিকমতো করতে পারি, তাদের নাগরিকরা বাংলাদেশে ইকোনমি আল্লাহর রহমতে এত ভালো হবে, তাদের জন্য উল্টা আমাদের তার কাটা দেওয়া লাগতে পারে যাতে তারা না ঢুকতে পারে। এতটুকু আমরা যারা পলিটিক্স করি আমরা এই চেতনাটুকু ধারণ করি। এবং এই দেশে মানুষ মানে হিস্ট্রিক্যালি অনেক রিচ ছিলেন, এর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে হয়েছে, ওয়েস্ট ইন্ডিয়া হয় নাই। সুতরাং আমরা বিশ্বাস করি এ দেশ আবার ঘুরে দাঁড়াবে। আচ্ছা জয়নাল আবেদিন শিশির, আপনি আমাকে একটি সংস্কারের কথা বলেন যেটি হয়েছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, মানে ভালো সংস্কার যেটা আমাদের জন্য আসলে কি করেছে? আমরা দেখতে পাচ্ছি ঘুরপাক খাচ্ছে, কিছুই তো হচ্ছে না। আমার দর্শকের জন্য আপনি বলেন কি হয়েছে? আমাদের যে এখন যে আমাদের উচ্চকক্ষর যে আলাপটি আমরা এসেছে, বাংলাদেশের জন্য এটি একটা যুগান্তকারী ঘটনা। যে তারপর হচ্ছে দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারবেন না, এই জিনিসটি আমরা অলরেডি সেটেল ডাউন হয়েছে। যদিও বিএনপির একটু দ্বিমত আছে, তারপরে একটু নিমরাজি, একদম খুব মানে বেশি জোর দিচ্ছে না। তারপরে আপনি যে আমরা যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য যে আমরা বিভিন্ন বাহিনীর লোকদেরকে অ্যাকাউন্টেবল করছি এবং তারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে গিয়েছেন, এটা তো বাংলাদেশে অনেক বড় ধরনের সংস্কার। এই দেশে তো আগে অনেকে মনে করছেন যে একটা পুলিশ চাইলে মানুষকে খুন করতে পারে, কোনো বিচার লাগে না। কিন্তু এখন কি মনে হচ্ছে যে প্রত্যেকটা নাগরিক আইনের কাছে জবাবদিহি করতে বাধ্য, সে যেই হোক, সে বাহিনীর হোক আর সাধারণ জনতা হোক। যারা মব করছে ওরা কি মানে জবাব দিতে করছে, যারা মব সন্ত্রাস লিখে দিয়ে শেষ করবে। আসলে এই যে আমি কি বলবো, গল্পই শুনি আমরা নাকি আসলে বাস্তব কথাই শুনি? সংস্কার যে হয়েছে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বিপ্লব ভাই এখান থেকে একটু কেটে দিয়েন। ওকে আমি হেলিকপ্টার মোডে দিলাম, তারপরে না ওটা সাইলেন্ট করে দে, সাইলেন্ট বিমান মোডে দিলাম। ওকে যাই
ওকে, মাসুমুর রহমান খলিলি, এই যে সংস্কারের গল্প আমরা শুনছি, গল্প বলবো নাকি বাস্তব বলবো আমি জানি না, জনগণ ভালো জানে, তো সেগুলো আসলে কি গল্পই থেকে যায় কিনা? আসলে কতটুকু সংস্কার হয়েছে? আমরা কি আগের থেকে ভালো আছি? রাস্তায় গেলে কিন্তু আমরা রিক্সাওয়ালাদের আহাজারি শুনছি, যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু অভিযোগটা কমছে না কোনো ক্ষেত্রে। আমি দুইটা কথা বলি। একটা হচ্ছে কি, যে বাংলাদেশ 24 জুলাইয়ের আগে ছিল সেই বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ এক হবে না। দুই সময়ের রাজনীতির মধ্যে কিন্তু গুণগত পরিবর্তন হবে। আর আপনি যে সংস্কারের কথা বললেন, সংস্কার জিনিসটা এমন না যে আজকে আমি সিদ্ধান্ত নিলাম কালকে রাতারাতি রাষ্ট্রের অবস্থা, সমাজের অবস্থা পাল্টে যাবে। তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দরকার ছিল কি না? সংস্কার হ্যাঁ, শুরু করা? এতে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে 1.5 বছর সময়ের মধ্যে তারা যে অগ্রগতি, যে কাজটা করছে, সেটা কাঠামোটা তারা তৈরি করে ফেলছে। এই কাঠামোর বাস্তবায়নটা করবে হচ্ছে কি পরবর্তী নির্বাচন যে সরকার আছে। করবে কি সেখানেও কিন্তু প্রশ্ন থেকে যায়। না, করবে কি না, ধরেন আমরা তো একটা আশা করতে চাই, এবং লাইনটা, রাস্তাটা তো তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা আশা করব যে ট্রেন যেহেতু যাত্রা শুরু করছে নিশ্চয় সামনের দিকে যাবে। এই আশঙ্কা তো সবসময় থাকে। ট্রেনটা চলছে, হঠাৎ একটা বড় ধরনের বাধা তৈরি হতে পারে। এই বাধার আশঙ্কা দিয়ে কিন্তু জীবন চলে না। জীবন চলে হচ্ছে স্বাভাবিক পরিকল্পনা দিয়ে। সেই পরিকল্পনা অনুযায়ী সংস্কার তার লাইনেই আছে। আমি বিশ্বাস করি যে দলে নির্বাচিত হোক না কেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে, তাদেরকে সংস্কারের রাস্তা দিয়ে এগোতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ সার্বিক পরিবেশ পাল্টে গেছে। একসময় আমরা ছাত্র রাজনীতিতে কি দেখতাম? ছাত্রলীগ ছিল হচ্ছে 1 নম্বর সংগঠন, এটি আমরা মনে করতাম। তাদের দাপটের কারণে কেউ ঠিকাদারি করতে পারতো না, ছাত্ররা হলে আসন পেত না। আজকে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবস্থান কোথায়? যেখানে 80 বা 70-75 ছাত্রছাত্রী ভোট দিয়েছে। কোথাও কিন্তু ছাত্রলীগ অথবা তাদের সমমনা কেউ তো নেই। যারা নির্বাচিত হয়েছে তাদেরকে তো আমরা এর আগের 16 বছর দেখি নাই। এখন এই পরিবর্তনটা কেন হচ্ছে? আপনি দেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সেই নির্বাচনের যে ফলাফলটা দেখবেন, এই ফলাফলের সাথে আগের ফলাফল হয়তো আপনি মিলাতে পারবেন না। ফলে আমরা যেটা আশঙ্কা করি, সেই আশঙ্কার কারণ নেই। নির্বাচন হবে, গণতান্ত্রিক রূপান্তর হবে। হ্যাঁ, বাধা আসবে, বাধা তো আসবেই, সে বাধা অতিক্রমও করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ছাত্রলীগের সমর্থক ছিল, সেই সাধারণ শিক্ষার্থীগুলোদের এখন কি অবস্থা? তারা থাকতে পারছে? এদের রিকনসিলিয়েশন কথা বললেন, তারা তো আছে তো, কিন্তু যারা ধরেন খোনাখুনির সাথে, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে যুক্ত ছিল, তারা নিজেরাই চলে গেছে। কিন্তু ওই প্রভাব বলে, ওই বিশ্বাসে যারা আছে, সমর্থকদেরকেও যেন এখন হেয় করা হয়, সাধারণ সমর্থক না, সাধারণ সমর্থককে হয়ে করার তো কোনো কারণ নেই। এখন যেসব মামলা ইত্যাদি হচ্ছে, হ্যাঁ, এটা হতে পারে অনেক সময় বাড়াবাড়ি ধরনের কিছু হয়, কিন্তু এমনি আইনি যে বিচারের কাঠামোটা আছে, এই বিচারের কাঠামোতে কাদেরকে অভিযুক্ত করা হচ্ছে? তাদেরই অভিযুক্ত করা হচ্ছে যাদের প্রমাণ পাওয়া যাচ্ছে। যেমন গতকালকেও কোনো এক জায়গায় আমার ওই ট্রাইব্যুনালের কোনো এক আইন কর্মকর্তা, তদন্ত কর্মকর্তার সাথে কথা হচ্ছিল। উনি বললেন যে দেখেন ভাই, আমরা যদি কোনো একটা মামলা করতে চাই, এখানে অভিযুক্ত ব্যক্তিকে 300-500 করতে পারি এবং তারা সত্যিকার অর্থে লায়েবল, কিন্তু আমরা সেটা করি না। যাদের কমন রেসপন্সিবিলিটি আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, অতি বাড়াবাড়ি করছে, এরকম কিন্তু 8-10 জনকে আলাদা করে কিন্তু আমরা বিচারের জায়গায় আনছি। আপনি বিচারটা যদি না করেন, তাহলে জবাবদিহিতার রাস্তা তো থাকবে না। তো ভবিষ্যতে বারবার আইনাগর হবে, বারবার এই ধরনের বিচার বহির্ভূত হতে হবে। তো ফলে বিচারের একটা জায়গায় যেতে হবে, এবং সেটা কিন্তু আছে লাইন অনুযায়ী। এরপরে সংস্কারের কাঠামোটা তৈরি হয়ে গেছে। আশা করা যায় যদি ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়, যে দলে, যে ফ্রন্টে ক্ষমতা আসুক না কেন, বাংলাদেশের রাজনীতি ইতিবাচক ধারায় যাবে। ওকে, অনেক ধন্যবাদ তিনজনকে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে রাউন্ড টেবিল পাওয়ার বা স্বপ্নের আয়োজনে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সব কিছুর সমন্বয় করে আসলে বাংলাদেশের রাজনীতি একটি সুন্দর অবস্থানে এসে দাঁড়াবে সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা আসলে চাই না আমাদের গত আমলে যারা আমাদেরকে শাসন করেছেন তাদের সাথে এখনকার আমলের সরকারের বা জনগণের তুলনা দিতে, কারণ আমরা কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে আমরা আসলে কম্প্রোমাইজ করে বা কোনো কিছু বাদ দিয়ে সামনে আগাতে চাই না। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের নিরাপত্তা, এই সব কিছু নিয়ে আসলে আমরা একটি সুন্দর সুষ্ঠু সরকার গঠন করতে পারবো। সেই প্রত্যাশা চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।